বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, দুরূদ এবং সালাম পেশ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং আল জামিয়া সালাফিয়ার বিভিন্ন সেক্টরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি আমার অভিভাবক অভিভাবিকাবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত আছেন। একটু খেয়াল করো তো কে কে কথা বলে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো তো কে কথা বলে। এই এদিকে আসো, তোমরা দুইজন, তোমরা নতুন না দুইজনই, এই দুইজন এদিকে আসো। এটাই সাদা জামা আর এই খয়েরি জামা, এদিকে আসো, তাড়াতাড়ি আসো, এখানে আসো, এদিক দিয়ে চলে আসো। নতুন ছেলে না তোমরা? আমি কথা বলতে নিষেধ করছি না, কথা বলছো কেন? কি কথা বলছো? এখন বক্তব্য দিতে পারবা? এখানে বলতে পারবা? আর কথা বলবো না, যাও এখানে আলাদা হয়ে বসো, তুমি এখানে থাকো আর তুমি ওদিকে যাও। খবরদার কি কথা বলবো না, গুনগুন আওয়াজ যেন না হয়, একজনও না। এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শিক্ষার্থীবৃন্দ, ছোট থেকে বড় সবাইকে। ছোট্ট একটা কথা বলি, তার ব্যাখ্যা করব। কথাটা হচ্ছে একজন যোগ্য মানুষ হওয়ার জন্য, এবং এই কথাটা আমি এখানে আছি তাই বলছি না, আমার অন্তরের কথা বলছি। একজন যোগ্য মানুষ হওয়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য যা উপকরণ লাগে তা জামিয়া সালাফিয়াতে আছে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, ভালো আলেম হওয়ার জন্য, যোগ্য মানুষ হওয়ার জন্য যা লাগে সব উপকরণ আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়াতে আছে। এবং আমি অন্তর থেকে বিশ্বাস করি, যদি কেউ এখানকার সিলেবাস, এখানকার নিয়ম সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করতে পারে এবং এখানেই তার জীবনটা কাটিয়ে দিতে পারে, আমি বিশ্বাস করি একজন যোগ্য মানুষ হয়ে বের হবে ইনশাআল্লাহ। এটা আমার খুব দৃঢ় বিশ্বাস। এবং ইতিমধ্যে আমরা সেটা দেখতে পেয়েছি, আমাদের শিক্ষার্থী যারা ইতিমধ্যে শেষ করে চলে গেছে তাদের অনেকেই এখন অনেক জায়গায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আমি বলেছি এর আগেও যে আমাদের এখানে যারা শিক্ষক আছেন তাদের ভিতরে প্রায় 4 থেকে 5 জন আমাদেরই ছাত্র। এবং আমি এর আগেও বলেছি আর একদিন বক্তব্যে যে ছাত্ররা, এমনকি পুরাতন শিক্ষার্থী যারা হয়তোবা এই শিক্ষক, আমাদের ছাত্র যারা শিক্ষক হয়েছেন তাদের সময়ে হয়তোবা বড় ভাই ছোট ভাই ছিল, তারাও তাদের কাছে ক্লাস করতে চায়। আমি ডক্টর ইমাম হোসেনের রেফারেন্সে তোমাদেরকে একদিন বলেছিলাম, একটা বৈঠকে উনি বলছিলেন যে জামিয়া সালাফিয়ার ছাত্ররা ফারাক হলে ওরকম শিক্ষক আমাদের দরকার। তার মানে কি? তার মানে আমি যেটা বিশ্বাস রাখি সেটা বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, কেন এখানে সব উপকরণ আছে? এখানে কি আছে? এখানে একটা অনেক বড় ক্যাম্পাস আছে, মানে একটা পরিবেশ কিন্তু একটা মানুষের ভিতরে পরিবর্তন আনে। তো তুমি যখন এখানে ঢুকবা তোমার মনটা বড় হয়ে যাবে। আমি বেশি বিস্তারিত বিবরণ দিচ্ছি না। এখানে আর কি আছে? আমাদের একটা সিলেবাস আছে, এমন সিলেবাস আমার জানা মতে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশে নাই। হয়তোবা আরবির দিকটা অনেক শক্ত, হয়তোবা কোথাও জেনারেল সাবজেক্টগুলো অনেক শক্ত, কিন্তু সব বিষয়ের সমন্বয়ে এত শক্ত সিলেবাস আমার জানা মতে বাংলাদেশে নাই।
থাকতে পারে আমার জানার বাইরে। এখানে জেনারেল অ্যারাবিক সব বিষয়ের চমৎকার একটা সমন্বয় করে সিলেবাসটা করা হয়েছে, এবং দেশ বিদেশের আমাদের নিজস্ব লেখা বিভিন্ন বই পুস্তক এখানে সিলেবাসের ভিতরে যুক্ত করা হয়েছে। উন্নত সিলেবাস। এবার সিলেবাসটা পড়াতে গেলে যোগ্য শিক্ষক লাগবে, এবং আমি এটা বিশ্বাস করি যে আমাদের জামিয়া সালাফিয়াতে যোগ্য শিক্ষক রয়েছেন এবং স্পেশালিস্ট শিক্ষক রয়েছেন। কোথাও কোথাও আছে অ্যারাবিকে অনেক ভালো শিক্ষক, কিন্তু গণিতে, বাংলা, ইংরেজিতে ভালো শিক্ষক নাই। কিন্তু জামিয়া সালাফিয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে সব বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক। তার মানে যিনি গণিত পড়াবেন, আমরা দেখেছি তিনি গণিতে অনার্স মাস্টার্স করেছেন কিনা এবং ভালো করেছেন কিনা, সেরকম শিক্ষক নিয়েছি। যিনি ইংরেজি পড়াবেন, আমরা দেখেছি যে তিনি ইংলিশে অনার্স মাস্টার্স করা কিনা, ইংলিশে তার যোগ্যতা দক্ষতা কতখানি, সেরকম শিক্ষক এখানে রাখা আছে। আর অ্যারাবিকে তো আছেই, বাংলাতেও তাই। তাহলে প্রত্যেকটা বিষয়ে যোগ্য শিক্ষক কিন্তু আমরা এখানে রাখার চেষ্টা করেছি। তবে ওয়াল কামালু লিল্লাহ, পূর্ণতা আল্লাহর জন্য। আমরা পূর্ণতার দিকে আরও যাচ্ছি, আরও এটাকে ভালো করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এর বাইরে আমাদের কি আছে? আমি যে একটু আগে বললাম যে মানুষ হওয়ার সব উপাদান এখানে আছে। আর কি আছে? আমাদের এখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে এমন কিছু, যা আমার মনে হয় বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে এইভাবে আছে আমার মনে হয় না। তার একটা কি? তার একটা হচ্ছে একজন মুশরিফ হোস্টেল সুপার এবং এক ঝাঁক নিবেদিত প্রাণ শিক্ষক মণ্ডলী দিয়ে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা। হোস্টেলে যারা থাকে তাদের ঘুম, ওঠা, পড়া সব কিছু তদারকি হয় শিক্ষকের মাধ্যমে, এবং একজন আমাদের মুশরিফ বা হোস্টেল সুপার রয়েছেন যিনি সার্বক্ষণিক আছেন। তো আমার জানা মতে, আমি নাম বলতে চাচ্ছি না, ঢাকার আশেপাশে ঢাকা কেন্দ্রিক এরকম বড় বড় আমাদের মানহাজের প্রতিষ্ঠান আছে অনেক, কিন্তু এত নিবিড় তদারকি শিক্ষক দিয়ে আমার মনে হয় কোথাও নাই। মানে তুমি পড়বা, শিক্ষক ঘুরছেন, দেখছেন, তুমি চাইলে পড়া বলে নিতে পারছো, এরকম নাই। আর কি আছে? এটা অনেক জায়গায় আছে, তবে আমাদের এখানে একটু এক্সট্রা আছে। ইসলাহুল বায়ান, বক্তব্য ক্লাস অতিরিক্ত। আমাদের অতিরিক্তটা কি? আমাদের অতিরিক্তটা হচ্ছে আমরা 3 ভাষাতে বক্তব্য দেওয়া প্র্যাকটিস করাই। ইদানিং দেখছি যে আরেকটা ভাষা যুক্ত তোমরা করেছো, উর্দু। আমাদের ছেলেরা আরবিতে, বাংলাতে, ইংরেজিতে 3 ভাষাতে যেন বক্তব্য দিতে পারে, সেই প্র্যাকটিস হয় সারা বছর ধরে, এবং এটা ক্লাসের একটা অংশ। এই নাম্বারটা যুক্ত হয়। আমি বলেছি এখানে মানুষ হওয়ার সব উপকরণ আছে। কেন বলেছি? কারণ এখানে আমি একটা কাজ করেছি, আমার জানা মতে আর কোথাও এটা আমি পাইনি, থাকতেও পারে, আমি পাইনি। সেটা কি? গত বছর আমাদের এখানে প্রায় 100 মতো হাফেজ ছিল, হাফেজ ছাত্র। 100 জন হাফেজ ছাত্র, তারা যখন কিতাব বিভাগে পড়াশোনা করবে তখন এমনিতে তারা তাদের হিফজ ভুলে যাবে। তো আমরা কি করেছি, এখানে হাফেজদেরকে জোড়ায় জোড়ায় ভাগ করে দিয়েছি, এবং ফজরের পরে প্রতিদিন তাদের শুনানির ব্যবস্থা করেছি, যাতে করে হাফেজরা তাদের ইয়াদ ভুলে না যায়। জানি না এটা আর কোথাও আছে কিনা। এখানে আর একটা কাজ আমরা করেছি, আমরা বিকালে এক্সট্রা ক্লাস দিয়েছি। একটু খেয়াল করো, আওয়াজ আবার একটু একটু আসছে, একটু খেয়াল করো তো পাশে কে। আমি এখন কথা বন্ধ রাখলাম, এখন চোর ধরা যাবে, আমি কথা বন্ধ রেখেছি। তো আমাদের বিকালের ক্লাসের ব্যবস্থা আছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেগুলো আমরা এক্সট্রা আবার বিকালে ক্লাস নিই।
এর বাইরে আরবি মিডিয়ামে আমরা একটা ক্লাস নেই, বিশেষ করে বাছাই করা ছাত্রদের জন্য, যে ক্লাসটা সম্পূর্ণ আরবি মিডিয়ামে এখানে হয় এবং এবার হবে ইনশাআল্লাহ। সেখানে আমরা কি করি, আরবি মিডিয়ামে আমরাও কথা বলি এবং যে কোনো আরব একজন দুজন শায়েখের বক্তব্য আমরা শোনাই সরাসরি প্রজেক্টরের মাধ্যমে, ছাত্ররা আরবি শুনতে অভ্যস্ত হয়। ঠিক একই কাজটা আমাদের ইংরেজি শিক্ষকও করেন। ইংলিশ মিডিয়ামে সপ্তাহে একটা করে ক্লাস হয় সবাইকে নিয়ে যারা যোগ্য। তো জানি না এটা আর কোথায় আছে। লেখালেখির সুযোগ যদি বলি তাহলে এখানে সেই সুযোগটা আছে। যে দেওয়ালিকাগুলো লিখেছে এগুলো আমাদের ছেলেরাই লিখেছে। আমাদের মাসিক আল ইতিসাম যে পত্রিকাটা আছে এখানে কারা লেখে? এখন আমি তো লেখকদের ভিতরে দেখি যে জামিয়া সালাফিয়ার শিক্ষকরা লিখছেন, ছাত্ররাও লিখছে আলহামদুলিল্লাহ। আমাদের একটা পত্রিকা আছে বাচ্চাদের জন্য, কিশোলয় ত্রৈমাসিক পত্রিকা, এখানে তো তোমরাই লেখো। তাহলে বক্তব্য, লেখনী, জ্ঞানের সব শাখায় বিচরণ, সব ব্যবস্থা জামিয়া সালাফিয়া কিন্তু রেখেছে। সাথে সংক্ষিপ্ত পরিসরে আমরা কম্পিউটারের ব্যবস্থাও রেখেছি। অল্প কিছু ছাত্র এখন সুযোগ পাচ্ছে, তারা কম্পিউটারে ওখানে টাইপ করতে পারে, কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতে পারে অল্প কিছু। এখন আশা করছি এটা ধীরে ধীরে আমরা বাড়াতে সক্ষম হব। তো এই কিছু নমুনা বললাম। আমাদের এখানে একজন ডাক্তার আছেন আলহামদুলিল্লাহ, উনি প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার এবং খুব ভালো চিকিৎসা করতে পারেন, খুবই আন্তরিকতার সাথে দক্ষতার সাথে চিকিৎসা করেন, সেলাই থেকে শুরু করে অনেক কাজ তিনি করতে পারেন। তো এইটা তুমি কয়টা ক্যাম্পাসে পাবা? আর খাবারের কথাটা একটু বলি। খাবার এখানে হয়তো বা খেতে খেতে একটু বিরক্তি আসবে। আমি তোমাদেরকে আগে শুনিয়েছিলাম মদিনা ইউনিভার্সিটিতে আমি এক যুগ পড়েছি, তো ওখানে ক্যাম্পাসেও থেকেছি বাইরেও থেকেছি। ক্যাম্পাসে থেকে ওখানকার যে মাতআম রেস্টুরেন্ট কেন্দ্রীয় ক্যান্টিন সেখানে আমি খেতাম। তো সেখানে খাবার অনেক উন্নত, অনেক উন্নত, মুরগি মাছ এগুলো থাকতোই, নাস্তার সাথে জাইতুন ফল, পনির, মধু আরও অনেক কিছু। তারপরেও খেতে খেতে মাঝে মাঝে আমাদের বিরতি দিতে হতো, তখন খাবার ছেড়ে দিয়ে নিজেরা রান্না করতাম কিছুদিন। তার মানে কি, যত উন্নত মানের খাবারই হোক না কেন খেতে খেতে একটা সময় বিরক্তি এসে যায়। সেজন্য জামিয়া সালাফিয়ার যে খাবার দেওয়া হয় গুণে মানে পুষ্টিতে আমি মনে করি যে এটা ভালো খাবার। এবং তোমরা ইতিমধ্যে যারা অন্যান্য জায়গায় এখান থেকে গিয়েছো তারা এসে আমাকে বলেছো যে যখন অন্য প্রতিষ্ঠানে গিয়েছি যাওয়ার পরে দুই প্রতিষ্ঠানের খাবার তুলনা করে এখন আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জের খাবার নিয়ে অভিযোগ নাই। এরকম অনেক শিক্ষার্থী আমাকে বলেছো। সুতরাং কোনো কিছু নিয়ে অভিযোগ তোমরা করতে যেও না, কষ্ট করে থাকো, কষ্ট করে বড় হতে হয়। আমি আমার নিজের কথা বলি যে আমি যখন 1992 সালে যশোর আমার জন্মস্থান, সেখান থেকে রাজশাহীতে পড়তে গিয়েছি। মহানন্দা একটা ট্রেন চলতো সেই সময়, সেই ট্রেনে করে, তখন আমি একেবারেই ছোট। তো সেই সময় টানা 9 মাস ছিলাম, আমার মায়ের সাথে কোনো যোগাযোগ ছিল না, সেই সময় তো ফোন ছিল না। বাড়ি যখন ফিরেছি খবর পেয়েছি মায়ের প্রায় সপ্তাহখানিক ধরে প্রতিদিন মা বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন, ফিট লাগতো। কিন্তু এখনকার অভিভাবক এগুলো বরদাস্ত করতে পারেন না, ছাত্ররাও না। মানে যোগাযোগ করতে 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 পরিবেশটা নষ্ট করে ফেলেন। এত বেশি যোগাযোগ করলে বাচ্চারা নষ্ট হয়ে যাবে। আমরা তো আছি দেখাশোনার জন্য। আমার গতকালকে যখন আমি দেখছিলাম বাচ্চাদের অবস্থাগুলো, একজন অভিভাবক খুব প্রাপড়ি করলেন এই কোনার রুমে, দু একটা মশা, যে মশা ঢুকবে এই সই, এতে তো বাচ্চার ক্ষতি হবে। ঠিকই কথা, এটা তো আমরা গুরুত্ব দিচ্ছি, আমরা ব্যবস্থা করছি, কিন্তু এত বেশি আসলে মানে পাগল করা হওয়া দরকার নাই। আমি আমার কথা বলি, ছোটোবেলায় যখন রাজশাহীতে পড়তে গিয়েছি, আমার এলাকার এক মুরব্বী, তার বাচ্চা ওখানে পড়তো। তো উনি গিয়ে বাড়িতে
আমার বাড়িতে গিয়ে খবর দিয়েছেন, এলাকাতে গিয়ে খবর দিয়েছেন যে আব্দুল আলিম আর বাঁচবে না। তো কেন বাঁচবে না? কারণ উনি গিয়ে বলেছেন তার গায়ে এত পরিমাণ মশা দেখেছি ঘুমের অবস্থায় যে বাঁচার কথা না, এত মশায় কামড় দিলে। ঠিক আছে? তো এই অবস্থায় তো আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। তো এরকম কোনো ক্রাইসিস অবস্থা তোমাদেরকে এখানে তোমরা পাচ্ছ না, আসলে এত বেশি কষ্ট তোমরা পাচ্ছ না সব দিক দিয়ে। তো আমার মনে হয় সেজন্য জামিয়া সালাফিয়ার যে কথাটা আমি আগে বলেছি হেডলাইনটা, সেটা প্রমাণিত যে জামিয়া সালাফিয়াতে আলহামদুলিল্লাহ সব ডিপার্টমেন্ট এখানে এমন উপাদান আছে যা নিয়ে আমরা ইনশাআল্লাহ বড় হয়ে বের হতে পারবো, ইনশাআল্লাহ ভালো মানুষ হয়ে বের হতে পারবো ইনশাআল্লাহ। এখন জরুরি দু একটা বিষয় বলি। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে বোর্ডের বইগুলো বিতরণ করব। বোর্ডের বই ক্লাস 5 পর্যন্ত আমরা পেয়েছি, কালকে বিতরণ করব ইনশাআল্লাহ। আর যেগুলো বই এখনও পাইনি হয়তো বা খুব শীঘ্রই আমরা পেয়ে যাব, পেয়ে গেলে সেগুলো আমরা বিতরণ করব। আর বাকি যে বই সেগুলো তোমাদেরকে সংগ্রহ করতে হবে আজকের মধ্যেই। চেষ্টা করো যেন কাল থেকে আমরা পুরোপুরি বই নিয়ে ক্লাসে বসতে পারি। তবে মিজান বই নিয়ে, মিজান বইটা নিয়ে একটু কথা আছে। এর আগে আমরা মিজান যে বইটা পড়েছি, আমরা এবার ওই বইটা রাখতে চাচ্ছি না। আমরা মিজানের অন্য কোনো বই চিন্তাভাবনায় আছে, আমাদের 2টা বই তালিকাতে আছে। আমরা একটা নির্ধারণ করে তোমাদেরকে বলবো সেই বই সংগ্রহ করতে হবে। মানে আগের যে মিজানটা আমরা পড়েছি এরকম মোটা, ওই বইটা দেখলে তোমাদের পিলে চমকে যায়, কলিজা শুকিয়ে যায় যে এত বড় বই ফোরে পড়বো কী করে। সেজন্য আমরা বিকল্প চিন্তা করেছি, বাকি বই তোমরা সংগ্রহ করার চেষ্টা করো। এরপরে একটু এখনকার কথাগুলো আমাদের এখন দরকার। হ্যাঁ, আবার একটু আমি চুপ থাকলাম, এবার তোমরা একটু কথা বলে নাও। বলো, কথা বলো, কথা বলছো না কেন? আমি বললে বলা লাগছে কেন? আমাদের 2টা নোটিশ ছিল। নোটিশে আমরা বলেছিলাম যে আমাদের পুরো শিক্ষাবর্ষটা 2টা সময়ে ক্লাস শুরু হবে। একটা হলো আমরা শীতকালে 7:30টায় ক্লাস করব, আর গরমকালে গ্রীষ্মের দিনে আমরা 7টায় ক্লাস করব। কিন্তু আমাদের বর্তমান যে ঠান্ডা আবহাওয়া এবং ফজরের সময়টা একেবারে অনেক পরে চলে গেছে, ফজর শেষ করতে আমাদের 6টা পার হয়ে যাচ্ছে। তো সেই হিসেব করে নতুনভাবে আমরা আগামী রমাদান পর্যন্ত ক্লাস টাইমটা 8টায় নিয়ে যাচ্ছি। সেজন্য ইনশাআল্লাহ আগামীকাল থেকে 7:30টার পরিবর্তে 8টায় ক্লাস শুরু হবে। তোমরা 15 মিনিট আগে অর্থাৎ 7:45টায় তোমাদেরকে ক্লাসে উপস্থিত হতে হবে। এরপরে এর আগে বারবার ঘোষণা হয়েছে, আমিও বলছি, আমাদের কথা শেষ হওয়ার পরে, আমার কথা শেষ হলে হয়তো বা আর কোনো কথা থাকবে না, তোমাদের হাজিরা হবে। শ্রেণী শিক্ষকের নাম বলা হবে, সেই শ্রেণী শিক্ষকের অধীনে তোমরা চলে যাবে, ওনারা তোমাদেরকে হাজিরা করবেন। এবং আজকের হাজিরাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা থাকবে না তাদের জন্য যথারীতি ব্যবস্থা নেওয়া হবে, জরিমানার যে ব্যবস্থা আছে সেটা কিন্তু অবশ্যই নেওয়া হবে। এরপরে আমাদের শাখাগুলো আজকে আমরা ফাইনাল করে ফেলব, করা আছে, ওটা যদি আরও একটু কারেকশন করা লাগে আমরা ইনশাআল্লাহ করব। আর একটা কাজ আছে, ক্লাস আজকে হাজিরার পরে কোনো ছাত্র সাথে সাথে চলে যেতে পারবে না। এখানকার যে বেঞ্চগুলো দেখছো, তোমাদের ক্লাস টিচার তোমাদেরকে বলবেন তোমরা এই কয়জন ছাত্র, তোমরা অমুক রুমে এই কয়টা বেঞ্চ নিয়ে যাও। প্রত্যেক ক্লাসের ছাত্র তাদের বেঞ্চগুলো নিয়ে যাবে। কথা বোঝা গেছে? এই সাইড না, এই সাইডে লাগবে না, এই সাইডে এমনি ক্লাস 3 থেকে আর কি এটা। এরপরে সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটা হলো এই যে আমরা যে সমস্ত নিয়মকানুন তৈরি করি, তোমাদেরকে বলি, এটা আসলে তোমাদেরকে গঠন করার জন্য, তোমাদেরকে ভালো করার জন্য। নিয়ম কখনো তোমাকে কষ্ট দেওয়ার জন্য না, এটা মাথায় রাখবা। সেজন্য আমাদের নিয়মগুলো অবশ্যই তোমরা মেনে চলার চেষ্টা করবে। আর এবার একটা হিসাব দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে এই যে এই বছর আমাদের
প্রায় চলাফেরা সারা বছর যারা খারাপ চলেছে, আচরণ ভালো ছিল না, রেজাল্ট খারাপ হয়েছে, এরকম 16 জন ছাত্রকে আমরা মাদ্রাসায় রাখতে পারিনি, আমাদের জামিয়া সালাফিয়ার ক্যাম্পাসে তাদেরকে রাখতে পারিনি, তাদেরকে ছেড়ে দিয়েছি। যদি একটু শক্ত ভাষা বলতে হয় তাহলে বহিষ্কার করেছি তাদেরকে। এবার 3 সাবজেক্টে 3 বা তার বেশি বিষয়ে ফেল করার কারণে আমরা 35 জন ছাত্রকে ভর্তি নিতে পারিনি। সারা বছর বিভিন্ন অপরাধে আমরা 14 জন শিক্ষার্থীকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি। তার মানে এই পরিসংখ্যান তোমাদের সামনে পেশ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে থাকতে গেলে ভালো হয়ে থাকতে হবে, এখানে থাকতে গেলে লেখাপড়া করতে হবে, এখানে থাকতে গেলে নিয়ম মেনে থাকতে হবে। কথা বোঝা গেছে কি? লেখাপড়ার ব্যাপারে কোনো ছাড় নাই, তার আগে চরিত্র, এখানে আরও ছাড় নাই। সুতরাং চরিত্র, লেখাপড়া এই দুটো আমাদের ঠিক রাখতে হবে। যে কোনো সময় যে কোনো ছাত্র বহিষ্কৃত হতে পারে, ফেল করলে তার ব্যাপারে যে কোনো ব্যবস্থা হতে পারে। তবে ঘোষণা থাকছে, আজকে আমি ঘোষণা দিচ্ছি বছরের শুরুতে, যে আমরা অর্ধবার্ষিক পরীক্ষায় 3 বিষয়ে যদি কেউ ফেল করে তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নিব। আর বার্ষিক পরীক্ষায় 3 বিষয়ে যদি কেউ ফেল করে তাহলে সরাসরি বহিষ্কার। 2 বিষয়ে ফেল করলে ওই ক্লাসে থাকতে হবে, 1 বিষয়ে ফেল করলে আবার পরীক্ষা দিয়ে যদি পাস করে ওঠার ব্যবস্থা হতে পারে। এই হিসাবটা যেন আজকে সবাই মাথায় নিয়ে যায়। আমরা একটা নোটিশ করেছিলাম, সর্বশেষ কথাটা বলে শেষ করি। নোটিশটা ছিল যে 23 তারিখ অর্থাৎ 23 ডিসেম্বরের মধ্যে সব পুরাতন শিক্ষার্থী ভর্তি হবে, কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হয়নি। আমার মনে হয় এদের সংখ্যা 50-এর কম হবে না। এরা আমাদের নোটিশ লঙ্ঘন করেছে, আমাদের নিয়ম লঙ্ঘন করেছে। সেজন্য তাদের ব্যাপারে আজকে একটা সিদ্ধান্ত হয়েছে। তাদের জন্য আমাদের কিছু সমস্যা হয়েছে। সমস্যাটা কি? আমাদের এবার আমরা 3 থেকে নিয়ে দাওরা শেষ বর্ষ পর্যন্ত আমরা মোটামুটি 429-30 এরকম ছাত্রকে এখানে জায়গা দিতে পারবো, আবাসিকে রাখতে পারবো। তো যারা পুরাতন শিক্ষার্থী ভর্তি হয়নি এদেরকে আমরা আমাদের ছাত্র না এটা ধরে নিয়ে আমরা ছাত্র ভর্তি করেছি। যার কারণে হয়েছে কি, এখন পুরাতন এদেরকে যদি ভর্তি নিতে হয় তখন আমাদের 2-1টা ক্লাসরুম অফ করে দেওয়া লাগছে। তার মানে আমাদের প্ল্যান ছিল এই বছরের শুরু থেকে আমরা প্রত্যেকটা ক্লাসরুমে করব, কিন্তু এই শিক্ষার্থীদের অনিয়মের কারণে আজকে আমাদের কি করতে হচ্ছে, আমাদের 2-3টা ক্লাস অফ করে দিয়ে সেই ক্লাসগুলোকে আমাদের মসজিদে নিয়ে আসতে হচ্ছে, শুধুমাত্র এদের অনিয়মের কারণে। যার কারণে এদের ভর্তি আমরা নেব না এই সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। কিন্তু শিক্ষক মণ্ডলীর পরামর্শক্রমে তাদের ব্যাপারে একটা নিয়ম করা হয়েছে। নিয়ম হচ্ছে তারা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আবেদন লিখবে, অঙ্গীকার সেখানে করবে, সামনের বছর থেকে আর এরকম হবে না। তারপরে সেই দরখাস্তটা স্টুডেন্ট অ্যাফেয়ার্স, হিসাব বিভাগ, এরপরে প্রত্যেকটা শিক্ষক, কিতাব বিভাগ, নুরানি, নাজেরা, হিফজ, সব শিক্ষকের সিগনেচার এই দরখাস্তের মানে যে পৃষ্ঠায় তুমি দরখাস্ত লিখেছো এবং অপর পৃষ্ঠা মিলে সব শিক্ষকের সিগনেচার লাগবে, সাথে 500 টাকা জরিমানা লাগবে। এবং ভর্তি হতে হবে আজকেই, কালকে ভর্তির সুযোগ নেই। তাহলে আমরা কালকে ক্লাস শুরু করতে পারবো। এবং এটা তোমাদের কারণে তোমরা আমাদেরকে বিপদে ফেলেছো, সুতরাং তোমাদের জন্য এই শাস্তি বাধ্যতামূলক, এটা তোমরা গ্রহণ করে আজকে ভর্তি হয়ে নেবে। কথা শেষ করছি। আর কোনো বিষয় থাকলো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমাদের হাজিরার বিষয়টা হবে ওই এটা কই রুটিনটা কি এখানে আছে? আমি একটু বলে দিই। হ্যাঁ,